হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গ্রুপ। আমি তোমাদের প্রিন্স স্যার। আগের দিন আমরা রিফ্লেকশন ইন প্লেন মিরর এবং স্ফেরিক্যাল মিররে কনভেক্স মিরর পার্টটা পড়েছিলাম। আজকে কনকেভ মিরর দিয়ে আমরা পড়াটা চালু করব। আগের দিন আমরা স্ফেরিক্যাল মিরর নিয়ে আলোচনা করছিলাম। স্ফেরিক্যাল মিররে দু রকমের মিরর থাকে, একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। আমরা কনভেক্স মিরর নিয়ে আলোচনা করেছিলাম। কনভেক্স মিররে দু রকম ইমেজ তৈরি হয়, একটা যদি অবজেক্ট যদি আমাদের ইনফিনিটি থাকে আর একটা ইনফিনিটি বাদ দিয়ে বাকি জায়গা থাকে। যদি অবজেক্ট ইনফিনিটিতে থাকে তাহলে যে ইমেজ তৈরি হবে সেই ইমেজটা কেমন তৈরি হবে? সেই ইমেজটা হবে ভার্চুয়াল, ইরেক্ট আর হাইলি ডিমিনিশ তৈরি হবে। আর যদি অবজেক্ট ইনফিনিটি বাদ দিয়ে বাকি অন্য জায়গায় থাকে তাহলে কেমন ইমেজ তৈরি হবে? ইমেজটা তৈরি হবে ভার্চুয়াল, ইরেক্ট আর ডিমিনিশড। এবার স্ফেরিক্যাল মিরর আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। সেই কনকেভ মিরর নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন যে সমস্ত টপিকগুলো পড়িয়েছিলাম সেই টপিকগুলো নিয়ে তোমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে ওই টপিক নিয়ে তোমাদের কনফিডেন্স পাবে। পরীক্ষায় এক্সামে ওই টপিক থেকে কোশ্চেন আসলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করবে। তাহলে আজকের মোটিভেশনাল কোর্স হচ্ছে যে অনলি ওয়ে টু বিকাম এক্সিলেন্ট অ্যাট সামথিং ইজ টু বি এক্সিলেন্ট অ্যাট প্র্যাকটিসিং ইট। তাহলে চালু করা যাক আজকের টপিক। আজকে দুটো টপিক পড়ানোর চেষ্টা করব। প্রথম টপিক হচ্ছে আমরা কনকেভ মিরর নিয়ে আলোচনা করব, তারপরে আমরা রিফ্র্যাকশন নিয়ে পড়তে চালু করব। তাহলে শুরু করা যাক আজকে। তো কনকেভ মিররে কয়েকটা সাইন কনভেনশন আমরা দেখে নেব এবং রে কেমনভাবে যাবে সেটা আমরা দেখব। প্রথমে ধরো ফার্স্ট আমরা মনে করলাম যে একটা রে আসছে, সেই রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে যাচ্ছে। যদি কনকেভ মিররে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে কোনো রে যায় তাহলে সে রেটা কী দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে না সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। কোনো রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালে যায় তাহলে সেই রেটা অবশ্যই কী দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। এবার ধরো কোনো একটা রে ফোকাস দিয়ে গেল, কোনো একটা ইনসিডেন্ট রে ফোকাস দিয়ে গেল, তাহলে রেটা রিফ্লেক্টেড রেটা কী হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালে হবে। এবার ধরো 3 নম্বর পয়েন্টটা ধরো কোনো একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করলো। যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে রেটা পাস করে তাহলে রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক আসবে। এই হলো আমাদের কনকেভ মিররে যে রেটা কেমন করে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের রিলেটেড কেমন করে পাস হবে সেটা আমরা জানলাম। এবার এই যে তিনটে রুলসকে অ্যাপ্লাই করে আমরা কনকেভ মিররে ইমেজ কোথায় কেমন ফর্ম হবে সেটা আমরা দেখব। এবার ধরো প্রথম আমরা বলছি যে অবজেক্টের যে পজিশন, সেই অবজেক্টের পজিশনটা আসছে ইনফিনিটিতে আছে, অবজেক্ট ইনফিনিটি দূরত্বে আসে। তাহলে ইমেজ যেটা ফর্ম, ইমেজ ফর্মটা কোথায় হবে? ইনফিনিটি দূর থেকে আসলে ইমেজটা কোথায় ফর্ম হচ্ছিল? ইমেজটা ফোকাসে ফর্ম করছিল, তাহলে ইমেজটা ফর্ম হবে কোথায়? আমাদের ফোকাসে। এইবার যেটা ইমেজ টাইপ হবে সেই ইমেজ টাইপটা কী কী হবে? একটা হচ্ছে রিয়েল হবে, রিয়েল ইমেজ হবে, আর একটা হচ্ছে ইনভার্টেড ইমেজ হবে, রিয়েল ইনভার্টেড ইমেজ হবে। আচ্ছা, এবার যদি ম্যাগনিফিকেশন আমরা বলি, ম্যাগনিফিকেশন মানে কি? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তাহলে এই যে ম্যাগনিফিকেশন বলছি, তাহলে ম্যাগনিফিকেশনটা কী হবে? এর ম্যাগনিফিকেশন থেকে একের বহু কম হবে। এবার সেকেন্ড ধরো যে অবজেক্ট যেটা আছে সেটা ধরো আমাদের বিয়ন্ড সি, সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে আছে। তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটা তৈরি হবে বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। এখানেও ইমেজটা কেমন তৈরি হবে? ইমেজটা তৈরি হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এর ম্যাগনিফিকেশন কী হবে? এর ম্যাগনিফিকেশন হবে একের থেকে কম। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের ডিমিনিশ টাইপের তৈরি হবে, ডিমিনিশ। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসলাম। 3 নম্বর পয়েন্টে ধরো অবজেক্টটা, 3 নম্বর পয়েন্টে যে অবজেক্ট কোথায় ছিল? অবজেক্টটা ধরো সেন্টার অফ কার্ভেচার ছিল। যদি সেন্টার অফ কার্ভেচারে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে কি হবে? ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটাও আমাদের সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। আচ্ছা, ইমেজের যে টাইপ ছিল সেই টাইপটা কি হবে? এখানেও রিয়েল ইনভার্টেড তৈরি হবে।
এর যে ম্যাগনিফিকেশন, এর ম্যাগনিফিকেশনটা কেমন হবে? এর ম্যাগনিফিকেশন হবে সেম সাইজ। সেম সাইজ যখন হবে তাহলে হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্ট যদি সেম সাইজের হয় তাহলে ম্যাগনিফিকেশন কত হবে? ম্যাগনিফিকেশন হবে m ইকুয়ালস টু -1। এই যে আমরা করছি m ইকুয়ালস টু -1, মাইনাস যেটা আমরা বলছি, মাইনাস আমরা কখন বলবো? যখন আমাদের অবজেক্ট রিয়েল, ইমেজটা রিয়েল ইনভার্টেড হবে তখন আমরা লিখবো m ইকুয়ালস টু মাইনাস। তাহলে যদি কোনো জায়গায় তোমরা দেখতে পাও m ইকুয়ালস টু -1, তাহলে এখানে মাইনাস বলতে কি বোঝানো হচ্ছে? মাইনাস বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এবার ধরো অবজেক্টটা কোথায় থাকবে? অবজেক্টটা ধরো সি আর এফ এর মধ্যে থাকলো, বিটুইন সি অ্যান্ড এফ। সি আর এফ মানে কি? সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাসের মধ্যে থাকলো। তাহলে এটা কোথায় তৈরি হবে? তাহলে আমাদের ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটা তৈরি হবে বিয়ন্ড সি, সি এর দূরে তৈরি হবে। এবার এর ক্ষেত্রে কি কেমন তৈরি হবে? এটাও সেম তৈরি হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। এবার এর ক্ষেত্রে আমাদের যে সাইজটা হবে, সাইজটা কেমন হবে? এইটা ফার্স্ট টাইম মনে রাখবে, এটা ম্যাগনিফাইড হবে, ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড যখন হবে তখন কি হবে? এম এর মানটা কি হবে? একের থেকে বড় হবে। এবার চলে এসো 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর ধরো আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আমাদের এফে থাকলো, ফোকাসে থাকলো। তাহলে অবজেক্ট যদি ফোকাসে থাকে তাহলে আমাদের ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটা তৈরি হবে ইনফিনিটিতে, ইমেজ তৈরি হবে। ইনফিনিটি যদি ইমেজ তৈরি হবে তাহলে ইমেজটা কেমন তৈরি হবে? সেম রিয়েল তৈরি হবে, ইনভার্টেড তৈরি হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে ম্যাগনিফিকেশনটা কেমন হবে? ম্যাগনিফিকেশন হবে হাইলি ম্যাগনিফাইড হবে, হাইলি ম্যাগনিফাইড। তাহলে এম এর মানটা কত হবে? এম এর মানটা একের থেকে অনেক বেশি হবে। এবার লাস্ট যদি হয় অবজেক্ট যদি, এরপরে যদি অবজেক্ট যদি বিটুইন ফোকাসের মধ্যে থাকে, অবজেক্টটা যদি ফোকাসের বিটুইনে থাকে, মিডিলের দিকে থাকে, তাহলে কোথায় তৈরি হবে? তাহলে ইমেজটা তো কোথায় তৈরি হবে? অপোজিট সাইড অফ অবজেক্ট। তাহলে অপোজিট সাইড অফ অবজেক্ট তৈরি হলে তাহলে ইমেজের যে টাইপ তৈরি হবে সেটা কীরকম টাইপ তৈরি হবে? ইমেজের টাইপ হবে ভার্চুয়াল তৈরি হবে, ইরেক্ট তৈরি হবে। আচ্ছা, ম্যাগনিফিকেশনটা কেমন হবে? ম্যাগনিফাইড হবে। তাহলে এম এর মানটা কত হবে? এম এর মানটা একের থেকে বেশি হবে। এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্ট নিয়ে সচরাচর কোনো কোশ্চেন আসে না। পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেই জিনিসটা তোমরা মনে রাখবে। তোমাদের পরীক্ষায় ধরো দিয়ে দিল যে m ইকুয়ালস টু মড m ইকুয়ালস টু 3 দিয়ে দিল। মড m এর মান যখন 3 আমাদের বলে দিচ্ছে তাহলে m এর মানটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে m এর মানটা কেমন হতে পারে? m এর মানটা হচ্ছে +3 হতে পারে। আর একটা m এর মান কেমন হতে পারে? m এর মান হতে পারে আমাদের -3। এবার তোমাকে আমি প্রথমেই বলেছি যদি আমাদের m নেগেটিভ, তার মানে আমরা কী ভাববো? এটা হবে রিয়েল আর ইনভার্টেড হবে, ঠিক আছে? আচ্ছা, m নেগেটিভ, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? এটা হচ্ছে রিয়েল হচ্ছে, আর একটা হচ্ছে ইনভার্টেড হচ্ছে। আচ্ছা, m মানে ম্যাগনিফিকেশন মানে আমরা কি বলেছি? ম্যাগনিফিকেশন মানে কি? হাইট অফ ইমেজ। m মানে কি? ম্যাগনিফিকেশন মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তাহলে m এর মানটা আমরা বলছি 3 মানে কি? তাহলে হাইট অফ ইমেজটা বেশি হচ্ছে। হাইট অফ ইমেজ যদি বেশি হয় তাহলে এটা আমাকে বলতে পারবো এটা হলো আমাদের ম্যাগনিফাইড। তাহলে তোমরা বলো রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ কোন মিরর তৈরি হবে? কনকেভ মিরর না কনভেক্স মিরর? এটা তৈরি করবে কোন মিরর? এটা তৈরি করবে রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড। তাহলে দেখো রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড কোন মিরর তৈরি করছে? আমাদের কনকেভ মিরর তৈরি করছে। তাহলে এটা আমরা লিখবো এটা হচ্ছে কনকেভ মিরর।
এবার তৈরি হয়েছো এম ইকুয়ালস টু +3 আসছে। যখন আমরা +3 বলছি তাহলে এবার প্লাসের আসে, প্লাস মানে আমরা কি লিখবো, ইরেক্ট লিখবো। আচ্ছা, যদি ইরেক্ট হয় তাহলে এমটা 3 জন্য আমরা কি লিখবো, 3 জন্য অলরেডি আমরা জানি এটা ম্যাগনিফাইড, তাহলে ম্যাগনিফাইড হলো, আর একটা হচ্ছে ইরেক্ট হলো। ম্যাগনিফাইড আর ইরেক্ট কোন কোন মিরর তৈরি করবে, আমাদের ইরেক্ট তৈরি করছে, ম্যাগনিফাইড তৈরি করছে। কোন মিরর তৈরি করছে, এটা হচ্ছে কনকেভ মিরর। তাহলে যে কনকেভ মিরর এটাও আমাদের কনকেভ মিরর, তাহলে এটা আমাদের কোন মিরর তৈরি করলো, কনকেভ মিরর তৈরি করলো। তাহলে এরকম ধরনের কোশ্চেন দিতে হতে এম এর মান +3, এম এর মান -3, সেখান থেকে তোমাকে বলতে হবে যে এই মিররটা কনকেভ মিরর না কনভেক্স মিরর। নেক্সট চলে এসো, যে তোমাকে দিয়ে দিল এ মড এম এর মান দিয়ে দিল 1/3। মড এম এর মান যখন আমাদের 1/3 দেবে, তাহলে এম এর মান দু রকম হতে পারে, এম ইকুয়ালস হতে পারে +1/3, আর একটা আমাদের কি হতে পারে, এম ইকুয়ালস টু আমাদের কি হতে পারে -m/3। মাইনাসের জন্য আমরা সবসময় বলে রেখেছি মাইনাস যখন আমরা হবে তখন কি হবে, যে ইনভার্টেড, আর একটা কি তৈরি হবে, রিয়েল তৈরি হবে। আর 1/3 বলছি, 1/3 মানে কি, এটা এটা হচ্ছে ডিমিনিশ। তাহলে রিয়েল ইনভার্টেড ডিমিনিশ কোন মিরর তৈরি করবে, রিয়েল ইনভার্টেড ডিমিনিশ। রিয়েল ইনভার্টেড ডিমিনিশ কোন মিরর তৈরি করলো, কনকেভ মিরর তৈরি করলো। তাহলে এই যে মিররটা এম ইকুয়ালস টু -1/3, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। এবার চলে এসো এম ইকুয়ালস টু +1/3। যখন আমাদের +1/3 বলে দিচ্ছে তখন আমরা কি জানি, এটা অলরেডি ডিমিনিশ, 1/3 জন্য এটা কি হবে, ডিমিনিশ। আচ্ছা, প্লাসের জন্য আমরা কি লিখতে পারবো, ইরেক্ট। তাহলে ইরেক্ট আর ডিমিনিশ। তাহলে তুমি একটা অবশ্যই মনে রাখবে কনভেক্স মিরর কি কি ইমেজ তৈরি করবে, অবশ্যই মনে কনভেক্স মিরর ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশ তৈরি করবে। তাহলে এই যে মিররটা তৈরি হবে এম ইকুয়ালস টু +1/3, তাহলে কি আমাদের মিরর তৈরি হবে, এটা হলো আমাদের কনভেক্স মিরর। তাহলে এখান থেকেই তোমাদের কোশ্চেন থাকবে এম এর মান +2, এম এর মান -2, এম এর মান -1/2, এম এর মান +1/2। তাহলে এখান থেকে তোমাদেরকে ক্রস ম্যাচিং করে তোমাদের থাকবে এই ধরনের কোশ্চেন, নিট, জেইই মেন সব জায়গায় থাকবে এই ধরনের কোশ্চেন, তোমরা অবশ্যই করবে। এটা হচ্ছে একটা স্টার মার্ক কোশ্চেন। এবার চলে আসো আমরা মিরর ফর্মুলা নিয়ে পড়ব। মিরর ফর্মুলা যখন আমরা বলছি মিরর ফর্মুলা, তাহলে ডাইরেক্ট যদি আমরা ফর্মুলাটা দেখি, মিরর ফর্মুলাটা কি, আমাদের 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। এখানে এফ যেটা আমাদের আসে, এফটা কি, আমাদের এফটা জানি আমরা ফোকাল লেন্থ। যেটা আমরা বলছি ভি, ভি আমাদের কি, ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স ফ্রম, ইমেজ ডিস্টেন্স ফ্রম কি হবে, পোল। সবসময় মনে রাখবে যে আমাদের রেটা সবসময় মাপি কোন জায়গা থেকে, পোল থেকে মাপি। তারপরে ইউ, ইউটা আমাদের কি হবে, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম পোল। এবার তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে ম্যাগনিফিকেশন মানে কি, ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে হচ্ছে হাইট অফ ইমেজ, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। এবার দেখো ম্যাগনিফিকেশনকে আমরা ডিনোট করি এম দিয়ে, এম ইকুয়ালস টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এটাকে আমরা লিখতে পারবো -v/u। তাহলে এইটা তোমরা মনে রাখবে। তাহলে এম ইকুয়ালস টু ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এম ইকুয়ালস টু -v/u। এটা তোমরা মনে রাখো। এবার দেখো, এবার আমরা ফর্মুলাটা আমরা কি জানি, মিরর ফর্মুলাটা কি জানি, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তাহলে আমরা এটা যদি লিখতে পারি 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস অফ 1/u।
তাহলে ওয়ান বাই ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে হবে, এফ বাই ইউ, ইউ মাইনাস অফ এফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এফ ইউ বাই ইউ মাইনাস এফ। এই জিনিসটা তোমরা মুখস্থ করতে পারো, বা তোমরা যদি পরীক্ষার সময় ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ আকারেও বের করতে পারো, তাও হবে। এবার চলে এসো ম্যাগনিফিকেশনের সাথে ফোকাল লেন্থের কী সম্পর্ক সেটা আমরা বের করব। তাহলে আমরা ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, মাইনাস ভি বাই ইউ। তাহলে এবার ভি জায়গায় আমি কী পেয়েছি, এফ ইউ বাই ইউ মাইনাস এফ। তাহলে আমি ভি এর জায়গায় আমি বসিয়ে দিই মাইনাস ভি এর জায়গায় আমি কী করছি, এফ ইউ বাই ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই ইউ। এখানে এই ইউ আর এই ইউ কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি কি, যে এফ বাই ইউ মাইনাস এফ, তার আগে একটা মাইনাস থাকবে। তাহলে মাইনাস যদি আমরা তুলে দিতে চাই তাহলে কি লিখতে পারবি, এফ বাই এফ মাইনাস ইউ। তাহলে আমরা কি পেলাম, যে ম্যাগনিফিকেশান এম ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস অফ ইউ। এই যে ফর্মুলাটা, এইটা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষা থেকে অনেকটা কোশ্চেন আছে। যে কোশ্চেনগুলো আছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তুমি দুটো জিনিস মনে রাখো, মিরর ফর্মুলা কি, ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ, এবং ম্যাগনিফিকেশনের সাথে ফোকাল লেন্থের যদি আমাদের সম্পর্ক জানতে, এম ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস ইউ। এই দুটো জিনিস তোমরা মনে রাখো। এবার চলে আসো একটা কোশ্চেন, একটা ফার্স্ট কোশ্চেন। যে কোশ্চেনটা কি বলেছে, একটা অবজেক্ট আছে, কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা অবজেক্ট আছে, অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 40 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর। কনকেভ মিরর থেকে 40 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট আছে। তাহলে আমরা যদি ছবিটা এখানে, কনকেভ আমাদের কি বলেছে, কনকেভ মিরর বলেছে, তো কনকেভ মিররে আমাদের ছবিটা আঁকছি। তো দেখো, তাহলে এটা হলো আমাদের কনকেভ মিররে, কনকেভ মিরর থেকে কত দূরে বলেছে, কনকেভ মিরর ফোকাল লেন্থ অবজেক্ট ইজ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 40 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। তো আমি ধরলাম সাপোজ এখানে আমাদের অবজেক্টটা আছে। এই যে অবজেক্টের যে ডিস্টেন্সটা বলে দিয়েছে, সেই ডিস্টেন্সটা আমাদের কত বলে দিয়েছে, সেটা আমাদের বলে দিয়েছে 40 সেন্টিমিটার। এখানে যে ফোকাল লেন্থ বলেছে এফ, সেই ফোকাল লেন্থ কত বলেছে, ফোকাল লেন্থ বলেছে আমাদের হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা, কনকেভ মিররে ফোকাল লেন্থ সবসময় কী হয়, নেগেটিভ হয়। তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস 15 সেন্টিমিটার আমরা লিখলাম। অবজেক্ট যেটা আছে সেটা বলেছে 40 সেন্টিমিটার দূরে, অবজেক্টে হবে কত, মাইনাস 40 সেন্টিমিটার। কারণ কি, পোল থেকে আমরা ডিস্টেন্স মেজার করব। এবার দেখো, অবজেক্ট ইজ ডিসপ্লেস থ্রু এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার টুয়ার্ডস দ্য মিরর, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ ইমেজ কত বের করতে হবে। এবার কোশ্চেন বলেছে, সাপোজ মিররটা সেমই আছে আমাদের, আগে ছিল 40 সেন্টিমিটার দূরে, আগে ছিল সাপোজ এখানে ছিল আমাদের অবজেক্টটা ও ছিল, এখন অবজেক্টটা এখানে চলে এসছে, ও প্রাইম নাম দিলাম। সেটা ডিস্টেন্সটা আমাদের কত বলেছে, ডিস্টেন্সটা আমাদের বললো যে 20 সেন্টিমিটার টুয়ার্ডস মিরর। মিরর 20 সেন্টিমিটার টুয়ার্ডস বলেছে, টোটাল 40 সেন্টিমিটার ছিল, টোটাল ছিল আমাদের 40 সেন্টিমিটার, টুয়ার্ডস মিরর 20 সেন্টিমিটার গেল, তাহলে বাকিটা কত থাকবে, 20 সেন্টিমিটার। তাহলে ও প্রাইমটা আমাদের এখন নতুন যে অবজেক্টের যে লোকেশন, সেই লোকেশনটা আমরা কী লিখবো, ইউ প্রাইম যদি আমি লিখি সেটা আমি লিখবো মাইনাস 20 সেন্টিমিটার, এবং আমি লিখবো এখানে ফোকাল লেন্থ ইকুয়ালস টু মাইনাস 50 সেন্টিমিটার। এইবার বলেছে ডিসপ্লেসমেন্ট অফ ইমেজ, ইমেজের ডিসপ্লেসমেন্ট কত আমাদের সেটা বের করতে হবে। এবার ডিসপ্লেসমেন্ট অফ ইমেজ বের করার জন্য আমাদের কী বের চেয়েছে, আমাদেরকে চেয়েছে হচ্ছে ভি কত সেটা বের করতে হবে। সাপোজ তাহলে আমরা ভি কেমন করে বের করব, দেখো ফার্স্ট হচ্ছে এই প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা যদি লাগাই যে ভি ইকুয়ালস টু ইউ এফ বাই ইউ মাইনাস অফ এফ, তাহলে আমরা কি জানি, ইউ এর জায়গায় কত বসাবো, মাইনাস 40 ইন্টু মাইনাস 15 ডিভাইডেড বাই ইউ এর জায়গায় কত, মাইনাস 40 মাইনাস মাইনাস 15। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস মাইনাসে কী হবে, আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিতে পারি কি, যে 40 ইন্টু 15 মাইনাস 40 প্লাস 15 ইকুয়ালস টু মাইনাস 25।
ইফ ইউ ক্যালকুলেট, যদি ক্যালকুলেট করা হয় তাহলে এটা কত পাবো আমরা, -24 সেন্টিমিটার। এবার সেকেন্ডের ক্ষেত্রে দেখো, ইউ প্রাইম আর এফ এর ক্ষেত্রে যদি ভি প্রাইম বের করতে চাই, ভি প্রাইম ইকুয়ালস টু কত হবে, সেম ফর্মুলা ইউ এফ বাই ইউ মাইনাস এফ। তাহলে ইউ এর জায়গায় আমি কত লিখবো, -20 ইন্টু এফ কত, -15 ডিভাইডেড বাই ইউ এর জায়গায় আমি কত লিখবো, ইউ এর জায়গায় -20 -15। তাহলে আমি কত পেলাম, 20 ইন্টু 15 ডিভাইডেড বাই মাইনাস ইকুয়ালস টু কত হবে, এটা -20 প্লাস 15 -5, 5 × 3, এটা হচ্ছে -60 সেন্টিমিটার। এখানে ছিল -24 সেন্টিমিটার, এটা হলো -60 সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট অফ ইমেজ কত হবে, তাহলে এই দুটো যদি ইমেজ যেটা আমরা পেলাম, এই দুটো ইমেজ যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে তোমরা এটা করবে, এটা আমাদের থাকলো কি, আমাদের হোমওয়ার্ক থাকলো ডিসপ্লেসমেন্ট কত হবে। এই দুটো ইমেজের যে দুটোকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। এবার নেক্সট কোশ্চেনের দিকে আমাদের আসা যাক। নেক্সট কোশ্চেন বলেছে, এ রড অফ লেন্থ 10 সেন্টিমিটার লাইস অ্যালং প্রিন্সিপাল অ্যাক্সিস অফ কনকেভ মিরর। আবার কনকেভ মিরর দিয়েছে, তাহলে কনকেভ মিরর যখন দেবে তখনই আমাদের কী হবে, আমরা একটা ছবি এঁকে নেবো। এটা আমাদের কনকেভ মিরর দিয়েছে, কনকেভ মিরর বলেছে একটা রড আছে। তোরা সাপোজ এটা হলো আমাদের একটা রড রেখে দিলাম, আচ্ছা, অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। ফোকাল লেন্থ যখন আমাদের বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে এফ ইকুয়ালস টু আমি কী লিখবো, এফ ইকুয়ালস টু হচ্ছে -10 সেন্টিমিটার। এবার এসো কি বলেছে, সার্চ যে ইফ এন ক্লোজার টু ইস পোল 20 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, ক্লোজার টু পোল। তাহলে এই যে রডটা, এই রডটাকে আমি নাম দিলাম এই প্রান্তকে নাম দিলাম এ, এই প্রান্তকে নাম দিলাম বি। ক্লোজার টু যখন মিরর বলেছে, ক্লোজার টু পোল বলেছে, তাহলে ক্লোজার টু পোলকে আমাদের এ। তাহলে এটা কত সেন্টিমিটার দূরে বলেছে, এটা আমাদের বলেছে 20 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এবং রডটার লেন্থ কত বলেছে, রডটার লেন্থ বলে দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এবার বলেছে লেন্থ অফ দ্য ইমেজ, তাহলে রডটার টোটাল ইমেজ আমাদের বের করতে হবে। এবার দেখো, তাহলে দুটো জিনিস তুমি মনে রাখো, একটা হচ্ছে এ প্রান্ত আর একটা হচ্ছে আমাদের রডের বি প্রান্ত। এ প্রান্তর জন্য আমরা একটা ইমেজ ডিস্টেন্স বের করবো, বি প্রান্তের জন্য আমরা ইমেজ ডিস্টেন্স বের করবো। দুটো ইমেজ ডিস্টেন্স পেয়ে গেলে তাহলে আমাদের কি, আমাদের রডটার লেন্থটা সেটা পেয়ে যাবো, সেম আগের মতো অঙ্ক। এবার দেখো এ প্রান্তর ক্ষেত্রে, তাহলে ইউ এর জায়গায় আমি কত বসাবো, ইউ এর জায়গায় আমি বসাবো -20 সেন্টিমিটার, এবং এফ এর জায়গায় আমি কত বসাবো, এফ এর জায়গায় বসাবো -20 সেন্টিমিটার। এখান থেকে আমরা ইমেজ ডিস্টেন্স ভি এ বের করবো। তাহলে ভি এ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি, আবার বলো, ইউ এফ বাই ইউ মাইনাস এফ। তাহলে তুমি যদি ফর্মুলা বসো, -20 ইন্টু -10 ডিভাইডেড বাই ইউ এর জায়গায় -20 -10। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে ক্যালকুলেট করলে এটা তুমি কত পাবে, এটা পাবে ভি এ ইকুয়ালস টু -20 সেন্টিমিটার। এবার বি প্রান্তের ক্ষেত্রে তুমি বের করো। বি প্রান্তের ক্ষেত্রে এ প্রান্ত মতো 10 সেন্টিমিটার, রডের লেন্থটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে ইউ ইকুয়ালস কত হবে, -30 সেন্টিমিটার। এবং এফ, এফ ইকুয়ালস টু কত হবে, এফ ইকুয়ালস টু আমাদের 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার হলে সেম যদি আমাদের ভি বি বের করি, সেম ফর্মুলা তুমি যদি পুট করো তাহলে কত হবে, -30 ইন্টু -10 ডিভাইডেড বাই -30 মাইনাস অফ -10। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে ভিবি যেটা পাবে সেটা হচ্ছে -15 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য ইমেজ কত বের হবে, লেন্থ অফ দ্য ইমেজ দুটো যদি আমি মাইনাস করি তাহলে কত হবে, 5 সেন্টিমিটার। অ্যান্সার চলে আসলো। এবার এই কোশ্চেন তো আমাদের স্ফেরিক্যাল মিরর কমপ্লিট হলো। তাহলে আমরা স্ফেরিক্যাল মিরর থেকে কী কী জানলাম, স্ফেরিক্যাল মিরর থেকে দু রকমের স্ফেরিক্যাল মিরর তৈরি হবে, কনকেভ মিরর, কনভেক্স মিরর। স্ফেরিক্যাল মিরর থেকে কেমন ধরনের কোশ্চেন আসে, স্ফেরিক্যাল মিরর থেকে একটা হচ্ছে যে তোমাকে ম্যাগনিফিকেশনের মান বলে দেবে, সেখান থেকে তোমাকে ম্যাচ করে তোমাকে দেখতে হবে কোনটা স্ফেরিক্যাল মিরর এর কনকেভ মিরর না কনভেক্স মিরর। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন বারবার আসে। আর একটা ধরনের কোশ্চেন তোমাকে আসে মিরর ফর্মুলা থেকে দেবে, সেখান থেকে তোমার এই ধরনের কোশ্চেনগুলো, যে দু ধরনের তোমাকে কোশ্চেন করলাম, এরকম ধরনের কোশ্চেন তোমাদের জানতে হবে। তার জন্য তোমাদের কি দেখতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়বে, ভালো করে পড়ে ফর্মুলা লাগিয়ে তোমরা অ্যান্সার বের করবে। এবার চলে এসো, তোমাদের একটা নতুন টপিক পড়াতে চালু করবো, সেটা হচ্ছে রিফ্র্যাকশন।
রিফ্র্যাকশন ধরো, এবার দেখো, ধরো আমাদের একটা লাইট আছে, সে লাইট ধরো পাস করবে, তাহলে লাইট ধরো একটা মিডিয়াম থেকে লাইট পাসেস, একটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম যাচ্ছে। এবার ধরো দুটো মিডিয়ামের মধ্যে একটা অপটিক্যাল ডেনসিটি যদি থাকে তাহলে লাইট বেন্ড করবে। এই যে লাইট বেন্ডিংয়ের যে নেচার করছে, সেই যে নেচারটাকে সেটাকে আমরা বলবো রিফ্র্যাকশন। রিফ্লেকশনে কি ছিল, লাইট আসলো সেম মিডিয়ামে চলে গেল। রিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, অপটিক্যাল ডেনসিটি ডিফার করবে এমন দুটো মিডিয়াম থাকলে লাইট বেন্ড করবে। যে বেন্ড করার যে ঘটনা সেটাকে আমরা বলবো হচ্ছে রিফ্র্যাকশন। তাই রিফ্র্যাকশন কাকে বলবো, লাইট পাসেস ওয়ান মিডিয়াম টু another medium of different optical density, then light bends, লাইট যদি বেন্ড করে তাহলে এই যে বেন্ডিং অফ লাইট যেটা বলবো, বেন্ডিং অফ লাইট সেপারেটিং টু মিডিয়া, এই ঘটনাকে আমরা কি বলবো, এই ঘটনাকে আমরা বলবো রিফ্র্যাকশন বলবো। এবার আমরা টার্ম ইউজ করছি অপটিক্যাল ডেনসিটি, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু আমি প্রথমেই বললাম, প্রথমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চালু করিনি, আমি প্রথমে চালু করলাম কি অপটিক্যাল ডেনসিটি। এই যে আমরা বলছি অপটিক্যাল ডেনসিটি, তাহলে অপটিক্যাল ডেনসিটির মানেটা কি, আর অপটিক্যাল ডেনসিটির সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তফাৎটা কি। অপটিক্যাল ডেনসিটি কিছুই না, অপটিক্যাল ডেনসিটি মানে হচ্ছে মিডিয়াম। তাহলে যদি লাইট যদি থাকে, ধরো একটা লাইট আছে, দুটো মিডিয়াম আছে, একটা মিডিয়ামে লাইট খুব তাড়াতাড়ি মুভ করো, আর একটা মিডিয়ামে লাইট আস্তে মুভ করবো। যে মিডিয়ামে লাইট তাড়াতাড়ি মুভ করবো সেটা হচ্ছে অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। তাহলে ধরো একটা মিডিয়ামে লাইট ট্রাভেল ফাস্টার, লাইট তাড়াতাড়ি ট্রাভেল করলো, তাহলে সেই মিডিয়ামটাকে আমরা কি বলবো, অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। এবার ধরো একটা মিডিয়াম আছে যেখানে লাইট খুব আস্তে মুভ করলো, স্লোয়ার মুভ করলো, এই যে স্লোয়ার যে মুভ করছো সেটাকে আমরা কি বলবো, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। এই যে অপটিক্যাল ডেনসিটি যেটা বলছে যে লাইট স্পিডে যাচ্ছে কি আসতে যাচ্ছে, এই যে অপটিক্যাল ডেনসিটিকে মেজার করব, সেই মেজারটাকে আমরা কি করে করব, সেই মেজারটা করা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে তুমি বুঝতে পারলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর অপটিক্যাল ডেনসিটির মধ্যে তফাৎ কি। তাহলে কি অপটিক্যাল ডেনসিটি measured by refractive index। তাহলে অপটিক্যাল ডেনসিটিকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে মাপি। এইবার যে আমরা বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে মিউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে, সি বাই ভি। তাহলে সি ইকুয়ালস টু কি হবে, স্পিড অফ লাইট ইন এয়ার বা ভ্যাকুয়াম ডিভাইডেড বাই ভি, মানে কি স্পিড অফ লাইট ইন দিস মিডিয়াম। যে মিডিয়ামের ক্ষেত্রে আমরা অপটিক্যাল ডেনসিটি মেজার করছি সেই মিডিয়ামের ভেলোসিটিকেই আমরা বলবো ভি। তাহলে মিউ যেটা আমাদের মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা কি বলবো, স্পিড অফ লাইট ইন দ্য এয়ার বাই স্পিড অফ দ্য লাইট ইন দ্যাট মিডিয়াম। এবার যেই বলছে যে মিউটা কিসের ওপর ডিপেন্ড করে যদি তোমাকে জানতে চায়, তাহলে মিউ কিসের ওপর ডিপেন্ড করে, মিউ ডিপেন্ডস ওয়ান। তাহলে মিউ কিসের ওপর ডিপেন্ড করবে, প্রথম যেটা মিউ ডিপেন্ড করবে সেটা হচ্ছে মিডিয়াম অফ নেচার অফ মিডিয়াম। তাহলে মিডিয়ামের নেচারের উপরে আমাদের ইউটা ডিপেন্ড করবে। সেকেন্ড কি হবে, কালার অফ লাইট।
কালার অফ লাইট, লাইটের কালারের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, লাইটের কালারের ওপরে মিউ কী করে ডিপেন্ড করবে কিছুক্ষণ পরেই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তুমি শুধু এখন জেনে রাখো যে মিডিয়ামের নেচারের উপর ডিপেন্ড করবে, কালার অফ লাইটের উপর ডিপেন্ড করবে, আর একটা কিসের উপর ডিপেন্ড করবে, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, টেম্পারেচারের উপরে কেমন করে ডিপেন্ড করে যদি তোমাদের জানতে হয় তাহলে কি, টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে মিউ এর মানটা কী হবে, মিউ এর মানটা বাড়বে। তাহলে টেম্পারেচার প্রপোর্শনাল টু মিউ হচ্ছে। এবার চলে আসছো, আমি তোমাকে প্রথমেই বললাম যে রিফ্র্যাকশনের ক্ষেত্রে লাইটটা আমরা কী করে, রিফ্র্যাকশনের ক্ষেত্রে আমি বলছি লাইটটা আমাদের বেন্ড করে। লাইট যদি বেন্ড করে তাহলে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের মিডিয়ামে যখন আসবে তখন লাইট কেমনভাবে বেন্ড করবে, এবং যখন রেয়ারের থেকে ডেন্সার আসবে লাইট কেমনভাবে বেন্ড করবে সেটা আমাদের দেখবো। তাহলে দুটো জিনিস দেখো, সাপোজ যেটা এটা হচ্ছে আমাদের মিডিয়ামকে ভাগ করছে, এটা হলো আমাদের অপটিক্যাল রেয়ারার মিডিয়াম, আরেকটা হলো এটা হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম। এবার ধরো এটা হলো আমাদের নর্মাল, লাইটটা এখানে আসলো, লাইটটা যখন আসলো রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, যখন লাইট রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে তখন মনে রাখবে লাইট বেন্ডস টুয়ার্ডস নর্মাল। তাহলে লাইটটা আমাদের কেমন করে যেত, লাইটটা আমাদের এরকম করে যেত। তাহলে আমি কি বললাম, যখন অপটিক্যালি রেয়ারার থেকে অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে যাবে তাহলে কি হবে, আমাদের লাইট বেন্ডস টুয়ার্ডস নর্মাল। তাই লাইটটা আমাদের কি হবে, লাইটটা নর্মালের দিকে বেঁকে যাবে। এবার ধরো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসছে, যখন আমাদের ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে আসবে তাহলে আমাদের কি হবে, তাহলে সাপোজ এই লাইটটা আসলো ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে, তাহলে লাইটারে যা হবে তার অপোজিট হবে। তাহলে লাইটারের ক্ষেত্রে কী ছিল, লাইট বেন্ডস টুয়ার্ডস নর্মাল, তাহলে ডেন্সারে কী হবে, লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল। তাহলে লাইটটা আমাদের অ্যাওয়ে ফ্রম নর্মালে হবে। তাহলে যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের দিকে যাবে তখন কী হবে, লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল। তাহলে এই দুটো জিনিস তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে রেয়ারার থেকে যখন ডেন্সারের দিকে যাব তখন কী হবে, লাইট নর্মালের দিকে যাবে, আর যখন ডেন্সার থেকে রেয়ারের দিকে যাব তখন লাইট নর্মালের থেকে দূরে চলে যাবে। এবার চলে আসলো ধরো এমন কন্ডিশন বলো যেখানে লাইট বেন্ডই হবে না, তাহলে কন্ডিশন হোয়ার লাইট ডাজ নট বেন্ড, লাইট ডাজ নট বেন্ড। তাহলে লাইট বেঁকবে না, তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে যদি তুমি নর্মাল ইনসিডেন্ট হয়, নর্মাল ইনসিডেন্ট মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটা যদি আমাদের 0 হয় তাহলে নর্মাল ইনসিডেন্স হয়। নর্মাল ইনসিডেন্স মানে কি, সাপোজ এটা হলো আমাদের মিডিয়াম, দুটো আলাদা করা ছিল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর মান যদি আমাদের 0 হয় তাহলে আর এর মানটাও আমাদের কত হবে, 0 হবে। আর একটা সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে দুটো মিডিয়ামের যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়, সাপোজ উপরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, নিচের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, যদি μ1 আর μ2 সমান হয়, যদি μ1 আর μ2 মান সমান হয় তাহলে আমাদের লাইট কী হবে, লাইট বেন্ড করবে না, স্ট্রেটভাবে যাবে। তাহলে লাইট দুটো কন্ডিশনে বেন্ড করবে না, একটা হচ্ছে যদি নর্মাল ইনসিডেন্ট হয়, আর একটা হচ্ছে কি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো মিডিয়ামের সেম হয়। এবার যে আমাদের টার্ম একটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কী করে বলবো, সাপোজ আমরা দুটো মিডিয়ামে ভাগ করছি, প্রথমটা হচ্ছে মিডিয়াম 1, সেকেন্ডটা হচ্ছে মিডিয়াম 2। এবার মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো μ1, এটা হচ্ছে μ2, মিডিয়াম 1 এর ভেলোসিটি v1, ওয়েভলেন্থ λ1 এবং ফ্রিকোয়েন্সি f, এবং f1 ধরলাম, মিডিয়াম 1 এর ফ্রিকোয়েন্সি f1, মিডিয়াম 2 এর ভেলোসিটি v2,
ওয়েভলেন্থ ল্যামডা টু, ফ্রিকোয়েন্সি f2। তোমাকে প্রথমেই কোশ্চেন জিজ্ঞেস করবে এই যে চারটে টার্ম বললাম, এই চারটে টার্মের মধ্যে কোন টার্মটা সেম হয়। তুমি সবসময় মনে রাখবে ফ্রিকোয়েন্সি সবসময় সেম হয়, মানে প্রথম মিডিয়াম আর সেকেন্ড মিডিয়ামের ফ্রিকোয়েন্সি অলওয়েজ সেম। তাহলে প্রথম যে কোশ্চেন নাম্বার 1 বারবার মনে রাখবে যে ফ্রিকোয়েন্সি সেম হয়, ফ্রিকোয়েন্সি সেম হয়। তাহলে আমরা মিউ এর ফর্মুলাতে আমরা কি পেয়েছি, মিউ এর ফর্মুলাতে আমরা পেয়েছি মিউ ইকুয়ালস টু সি বাই ভি। তাহলে আমি যদি মিউ ওয়ান এর মান লিখি তাহলে আমি লিখতে পারি মিউ ওয়ান ইকুয়ালস টু সি বাই ভি ওয়ান এবং মিউ টু ইকুয়ালস টু সি বাই ভি টু। ঠিক আছে, এবার ধরো আমরা করলাম মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান। তাহলে আমি কি পাচ্ছি, মিউ টু এর জায়গায় কি লিখবো সি বাই ভি টু ইন্টু মিউ ওয়ানের জায়গায় আমি কি লিখবো, মিউ ওয়ানের জায়গায় কি লিখবো সি বাই ভি ওয়ান। ভি ওয়ানটা উপরে চলে যাবে, সি বাই ভি ওয়ান, তাহলে সি ওয়ান কেটে গেল। তাহলে মিউ টু বাই মিউ ওয়ান আমি লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু। এবার ধরো তোমাকে বলা হলো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু মিডিয়াম ওয়ান। তাহলে কি লিখলাম আমি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু মিডিয়াম ওয়ান। আবার বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু মিডিয়াম ওয়ান, তাহলে মিউ টু বাই ওয়ান। এবার দেখো তাহলে আমরা কি পেয়েছি মিউ টু বাই ওয়ান, তাহলে ইকুয়ালস তো আমি লিখতে পারবো যে মিউ টু বাই মিউ ওয়ান। এই জিনিসটা বোঝো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, তাহলে মিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, তাহলে আমি কি লিখবো মিউ টু বাই মিউ ওয়ান। এইবার আমরা কি জানি যে মিউ টু বাই মিউ ওয়ান অলরেডি আমরা কি পেয়েছি, মিউ টু বাই মিউ ওয়ান অলরেডি আমরা কি পেয়েছি, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস তো আমরা পেয়েছি ভি ওয়ান বাই ভি টু। তাহলে যদি আমরা এটা লিখতে যাই যে মিউ টু বাই ওয়ান ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু আমি লিখতে পারি যে ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা বাই ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি কেটে গেলে আমাদের কী পাচ্ছি ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মনে রাখবে, এই পয়েন্টটা থেকে অনেকটা কোশ্চেন আমাদের সলভ হবে। সেকেন্ড পয়েন্ট যদি আমার মনে রাখতে হয় যে রিলেটিভ ইন্ডেক্স অফ এয়ার, সবসময় মনে রাখবে এয়ারের রিলেটিভ ইন্ডেক্স কত হয়, ওয়ান হয়। থার্ড পয়েন্ট যদি আমাদের জিজ্ঞেস করা হয়, দেখো এখানে আমরা পাচ্ছি মিউ এর সাথে ল্যামডা আর ভেলোসিটি, এই দুটোর সঙ্গে ওয়েভলেন্থ আর ভেলোসিটির সাথে যদি আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্ক জিজ্ঞেস করে তাহলে আমরা কি পাবো, একটা আমরা কি বললাম যে ওয়েভলেন্থ বা ভেলোসিটি বা স্পিড, ওয়েভলেন্থ বা স্পিডের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। এই কোশ্চেনটা মনে রাখবে। মানে যদি আমাদের কোনো জায়গায় ভেলোসিটি অফ মিডিয়াম জিজ্ঞেস করে, ভেলোসিটি অফ মিডিয়াম ইকুয়ালস টু কী হবে, ভেলোসিটি অফ লাইট ইন এয়ার বা ভ্যাকুম বাই মিউ, বা ল্যামডা অফ মিডিয়াম আমাদের কোথাও যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের কি হবে ল্যামডা ইন এয়ার বা ভ্যাকুম বাই মিউ। এই দুটো জিনিস আমাদের মনে রাখবে। ধরো কথার কথা তোমাদেরকে কোশ্চেন দেওয়া হলো রিলেটিভ ইন্ডেক্স যদি 3 বলা হয়, যদি 3 যদি বলা হয়, ওই মিডিয়ামের ভেলোসিটি অফ মিডিয়াম কত হবে, তাহলে ভেলোসিটি অফ মিডিয়াম এয়ার মিডিয়ামে যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটি 3 গুণ কম হবে। এই কোশ্চেনটা তুমি বারবার মনে রাখবে যে ভেলোসিটি অফ এয়ার মিডিয়াম ডিভাইডেড বাই 3। এই জিনিসটা বারবার কেন বলছি, এখান থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন থাকে। আবার বলছি, ধরো তোমাকে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিল 3, তার মানে কি, তার মানে হচ্ছে যে ওই মিডিয়ামে ভেলোসিটি
এয়ারের যে ভেলোসিটি ছিল তার থেকে 3 গুণ কম হবে। ওই মিডিয়ামের ওয়েভলেন্থ, এয়ারের যে ওয়েভলেন্থ ছিল তার থেকে 3 গুণ কম হবে। এই জিনিসটা যেন তোমাদের মনে থাকে। এরপরে চলে এসো, সাপোজ এটা হলো আমাদের একটা গ্লাস স্ল্যাব, এটা হলো আমাদের একটা গ্লাস স্ল্যাব। এটা যদি গ্লাস স্ল্যাব হয়, এর যদি আমি থিকনেস ধরি টি, থিকনেস টি, থিকনেস যখন টি বলে দিচ্ছে তার মানে আমি লিখতে পারি যে এখান থেকে এইটার যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরে নিচ্ছি টি। থিকনেস যদি টি হয়, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো টাইম টেকেন বাই লাইট টু ট্রাভেল of thickness of glass। তাহলে তুমি কেমন করে করবে? তো ফার্স্টে দেখো, আমরা অলরেডি জানি ভেলোসিটি ইকুয়ালস টু কী হবে, স্পিড অফ দ্য লাইট ইন এয়ার বা ভ্যাকুম সি বাই মিউ। এর যদি মিউ তো আমাদের বলে দেওয়া থাকে, গ্লাস স্ল্যাবের যে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ বলে দেওয়া থাকে, তো তাহলে আমি ভেলোসিটি কী পাচ্ছি, সি বাই মিউ। আচ্ছা, যে আমাদের টাইম লাগে, টাইম ইকুয়ালস টু কী জানি আমরা, টাইম ইকুয়ালস টু জানি ডিস্ট্যান্স বাই ভেলোসিটি। তো ডিস্ট্যান্সের জায়গায় আমি কী লিখবো, ডিস্ট্যান্সের জায়গায় থিকনেস টি বাই ভেলোসিটির জায়গায় আমি কী লিখবো, সি বাই মিউ। সেখান থেকে আমি কি করতে পারি, টি মিউ বাই সি। তাহলে আমাদের টাইম টেকেন হচ্ছে কত, টি মিউ বাই সি। টি ফর নট টাইম, টি ফর থিকনেস। এবার ধরো আরেকটা কোশ্চেন, ধরো কোশ্চেন তোমাকে বলে দিল যে মিউ নট মানে কি, ইলেকট্রিসিটিকে তোমরা পড়েছো, মিউ নট মানে কি, মিউ নট মানে হচ্ছে ইলেকট্রিক পারমিয়েবিলিটি। এই যে ইলেকট্রিক পারমিয়েবিলিটি মিউ নট বলছে, এটা কোন স্পেসে, এটা হচ্ছে ফ্রি স্পেসে যখন আমাদের হবে তখন আমরা লিখতে পারবো মিউ নট। সেম যদি আমরা করি যে মিউ নট মানে কি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এবার ধরো বলে দিলাম ইলেকট্রিক পারমিয়েবিলিটি বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, সেটা হচ্ছে মিডিয়ামের যদি আমাদের বলা হয় তাহলে এপসাইলন আর মিউ বলে দিয়েছে আমাদের। এবার আমাদেরকে কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন বললো এর ক্ষেত্রে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে তোমাকে বের করতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের বের করার আগে আমরা কি জানি যে সি ইকুয়ালস টু 1 বাই এপসাইলন নট ইন্টু মিউ নট তার রুট, বা ভেলোসিটি অফ দ্য মিডিয়াম ভি ইকুয়ালস টু 1 বাই এপসাইলন মিডিয়াম তার রুট। এটা কোথা থেকে পাচ্ছি, এটা আমরা ইএমওএফ থেকে আমরা পাচ্ছি। এবার আমাদের সিম্পল যদি আমাদের মিউ বের করতে হয়, মিউ ইকুয়ালস টু কী হবে, আমাদের সি বাই ভি হবে। সি এর জায়গায় তুমি মান বসাও 1 বাই রুট ওভার অফ এপসাইলন নট ইন্টু মিউ নট ইন্টু ভি এর জায়গায় মান বসাও 1 বাই রুট ওভার অফ এপসাইলন অফ মিডিয়াম বা মিউ অফ মিডিয়াম। এখান থেকে তুমি কি পাচ্ছ যে মিউ ইকুয়ালস টু এপসাইলন অফ মিডিয়ামের ইলেকট্রিক পারমিয়েবিলিটি বাই ফ্রি স্পেসের ইলেকট্রিক পারমিয়েবিলিটি ইন্টু মিডিয়ামের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বাই মিডিয়ামের ফ্রি স্পেসের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, মিউ ইকুয়ালস টু এপসাইলন ইলেকট্রিক পারমিয়েবিলিটি রিলেটিভ ইন্টু ম্যাগনেটিক পারমিয়েবিলিটি রিলেটিভ তার রুট। এই যে জিনিসটা, এই জিনিসটা তোমরা মনে রাখবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তোমাদেরকে দিতে পারে, ফর্মুলা আকারে তোমাদেরকে দিতে পারে। আচ্ছা, এবার যদি আমাদের বলা হয় লজ অফ রিফ্র্যাকশনে আমাদের লজগুলো জানতে হবে। তাহলে সেম প্রথমে রিফ্লেকশনের যে আমাদের লগুলো ছিল সেম ল, তাহলে কি ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল একই প্লেনে থাকবে, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল একটু অন্য রকমের, সেকেন্ড ল হচ্ছে স্নেল ল।
স্নেল লটা কি? সেকেন্ড ল যেটা আমাদের আছে স্নেল ল। সাপোজ এটা হলো আমাদের একটা মিডিয়াম, এটা হলো আমাদের নর্মাল। এবার ইনসিডেন্ট রে আসলো, ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে সেটাকে আমি বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সেখান থেকে আমাদের রিফ্র্যাক্টেড রে গেল, সেই রিফ্র্যাক্টেড রে যদি নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার দেখো, প্রথম তার মিডিয়াম ধরছি μ1, সেকেন্ড তার মিডিয়াম ধরছি μ2। এবার স্নেল ল ইজ সাইন কম্পোনেন্ট অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বাই সাইন কম্পোনেন্ট অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই দুটো কী হবে? এই দুটো হবে আমাদের কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট বলছি, এই কনস্ট্যান্টে তাহলে একটা মান থাকবে, সেই মানটার না, সেই মানটা কি বলবো? μ2 উইথ রেসপেক্ট টু 1। তাহলে স্নেল ল ইজ কি? যে সাইন কম্পোনেন্ট অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ডিভাইডেড বাই সাইন কম্পোনেন্ট অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কনস্ট্যান্ট হবে। সেই কনস্ট্যান্টের যে ভ্যালুতে থাকবে সেটা হচ্ছে μ2 উইথ রেসপেক্ট টু μ1। তাহলে আমরা বলতে পারি কি μ1 ইন্টু μ2 বাই μ2 উইথ রেসপেক্ট টু μ1। তাই আমরা কি লিখতে পারি? যে μ2 বাই μ1। তাহলে আমি লিখতে পারি কি μ1 ইন্টু সাইন I1 ইকুয়ালস টু μ2 ইন্টু সাইন R2। এটা আমি লিখতে পারি। তাহলে এইটা যদি আমি লিখতে পারি তাহলে তুমি সবসময় মনে রাখবে যে μ1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু μ2 ইন্টু সাইন আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের স্নেল ল। এই জিনিসটা তোমরা মনে রাখবে যে μ1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু μ2 ইন্টু আর। এবার আমাদের একটা নেক্সট যে কনসেপ্ট যেটা আসছে সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের কি অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথের কনসেপ্ট। তাহলে এবার আমাদের চলে আসলো অ্যাপারেন্ট ডেপথ অ্যান্ড রিয়েল ডেপথ কনসেপ্ট। আচ্ছা, অ্যাপারেন্ট ডেপথ মানে আর রিয়েল ডেপথ দুটোর মধ্যে তফাৎ কি? সাপোজ তুমি পুকুরে মাছ ধরতে গেছো, মাছ ধরতে যখন তুমি ছিপ ফেললে, তোমার দূর থেকে তোমাকে একটা, তুমি কোন মিডিয়ামে আসো? তুমি আসো রেয়ারার মিডিয়ামে। আর মাছটা কোন মিডিয়ামে আসে? পুকুরে আসে। পুকুরে মানে কি আসে? ডেন্সার মিডিয়ামে। তাহলে তুমি রেয়ারার মিডিয়াম থেকে তুমি ডেন্সার মিডিয়ামে দেখছো। এবার তোমার মনে হতে পারে মাছটা ওই তো সামনেই আছে, কিন্তু মাছটা তার থেকে কিন্তু নিচে থাকে। এই যে ঘটনাটা, এই যে কেসগুলোকে আমরা, বা ধরো মাছ দেখছে, মাছ তুমি যখন চারা ফেলছো, তাহলে মাছটা তো খেতে যাবে, মাছটা ভাবছে ও এ তো কাছেই আছে, এ অনেক দূরে আছে, বা এ অনেক কাছে আছে। এই যে কনসেপ্টটা, যে কাছে আছে না দূরে আছে, এই যে কনসেপ্টটা, এই সমস্ত কনসেপ্টটা আমাদের জানতে হবে কিসের মাধ্যমে? অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথের মাধ্যমে। কেসগুলো ওয়াইজ তোমাদেরকে আমরা বোঝাবো। দুটো কেস হচ্ছে, একটা হচ্ছে তুমি মাছ ধরতে গেছো, আর একটা হচ্ছে মাছ তোমাকে দেখছে। দুটো কেস। তো সাপোজ প্রথম যে কেসটা আমরা এক্সপ্লেন করব, কেস 1 নাম দিলাম। কেস 1-এ হচ্ছে যে অবজেক্ট যেটা আছে, অবজেক্ট মানে এখানে কি বলছি? ফিশ। আমি ফিশ দিয়ে, মাছ দিয়ে এক্সাম্পল দিয়ে বলছি। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে ডেন্সার মিডিয়ামে। ডেন্সার মিডিয়াম মানে কি? ডেন্সার মিডিয়াম হচ্ছে মাছটা কোথায় থাকে? পানিতে থাকবে। সবসময় মনে রাখবে যে কোনো মিডিয়ামের ক্ষেত্রেই এয়ার মিডিয়ামের থেকে মিউর মানটা বেশি হবেই। এয়ার মিডিয়ামের মিউর মান কত? 1। পানির যদি আমাদের বলা হয় যে মিউর মান কত, সেটা হচ্ছে কত? 1.5। সেটা হচ্ছে 1-এর থেকে অলওয়েজ বেশি। তাহলে কেস 1 মানে প্রথম কেস কি? অবজেক্টটা, মাছটা যেটা আছে ডেন্সার মিডিয়ামে আসে। আর যেটা অবজারভার মানে যারা মাছ ধরতে গেছে, তুমি আমি মাছ ধরতে গেছি, সবাই আশা করছি মাছ ধরতে গেছে কোনো না কোনো দিন। অবজারভার যেটা আসে সেটা হচ্ছে রেয়ারার মিডিয়ামে। এবার দেখো, এই এই যদি সিনারিও হয় তাহলে আমাদের কেমন হবে সেটা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে, এটা হলো আমাদের, ধরো আমাদের হচ্ছে যে পুকুর বা
পানির ট্যাঙ্ক যাই বলবে, এখানে আমাদের মাছটা আছে। ঠিক আছে, এবার যদি মাছটা এখানে থাকে, সাপোজ এখানে আমাদের মাছটা আছে। এবার দেখো একটা রে ধরলাম আমি, রেটা ডাইরেক্ট পারপেন্ডিকুলার নর্মালভাবে আসলো। নর্মালভাবে আসলে আমি প্রথমেই কি বলেছিলাম, নর্মালভাবে আসলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট জিরো হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন জিরো হবে। তাহলে রেটাই একটা আসলো, সেই রেটাই আমাদের উপরে উঠে চলে গেল। এবার সেকেন্ড রেটা এইভাবে গেল। এবার বলো ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে। ডেন্সার মিডিয়াম থেকে যদি রেয়ারার মিডিয়ামে যায়, তাহলে লাইট যেতে হয় সেটা নর্মালের থেকে দূরে চলে যায় না কাছে চলে আসে? নর্মালের থেকে লাইট কোথায় চলে যায়? লাইট চলে যায় আমাদের দূরে চলে যায়। লাইট যদি আমাদের দূরে চলে যায়, তাহলে এই লাইটটা যদি আমি পিছনে বাড়াই, তাহলে মনে হবে না যে মাছটা আমাদের এখানে আছে? যে মনে হবে তো ফিশটা এখানে আছে। এই যে ফিশটা এখানে আছে বলছি আমরা, এইখানে তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। এবার দেখো মাছটার যদি রিয়েল ডেপথ যদি তুমি বলো, রিয়েল ডেপথটা আমি ধরছি ডি, কিন্তু মাছটার অ্যাপারেন্ট ডেপথ যদি হয়, অ্যাপারেন্ট ডেপথটা হচ্ছে কত? ডি প্রাইম। সেই ডি প্রাইমটা দেখো আগে তৈরি হচ্ছে। তাহলে কি হবে? আচ্ছা, এই যে ডেপথ বলছি, ডেপথটা কোথা থেকে মাপবো? আমি সারফেস থেকে কিন্তু সবসময় ডেপথটা মাপবো। তাহলে কি হলো যে যে অ্যাপারেন্ট ডেপথ আর একটা হচ্ছে রিয়েল ডেপথ। তাহলে মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক মনে রাখবে, প্রথম যদি যে আমাদের অবজেক্ট যেটা আছে, যে মাছটা যদি ডেন্সার মিডিয়ামে আছে আর অবজারভার রেয়ারার মিডিয়ামে আছে, তাহলে অ্যাপারেন্ট ডেপথটা আগে তৈরি হচ্ছে। তাহলে আমি লিখতে পারি কি, রিয়েল ডেপথ ডিভাইডেড বাই মিউ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইড করে দিই, তাহলে অ্যাপারেন্ট ডেপথটা পেয়ে যাবো। এই জিনিসটা তোমরা মনে রাখবে। 99% পরীক্ষার কোশ্চেন এখান থেকেই আছে। তাহলে এই কেসটা ভালো করে বুঝে নাও যে মাছ অনেক নিচে থাকে, কিন্তু মনে হয় মাছটা একটু আগে আছে, ইমেজটা একটু আগে তৈরি হয়। তাহলে অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে কি, রিয়েল ডেপথ বাই মিউ। তোমাদের কোশ্চেন যে করবে শিফটটা কত হলো, যে এই যে শিফট হলো, যে এই যে শিফট হলো, এই যে শিফট, এই শিফটটা কত হলো তোমাদেরকে বের করতে বলে। তাহলে শিফট ইকুয়ালস টু কী হবে? স্মল ডি মাইনাস ডি প্রাইম। স্মল ডির জায়গায় আমি কী লিখবো? ডি। ডি প্রাইমের জায়গায় আমি কী লিখবো? ডি বাই মিউ। তাহলে আমি কী লিখবো? ডি যদি কমন নেয় তাহলে ওয়ান বাই মিউ। তাহলে একটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। এবার ধরো কেস টু, যদি উল্টো কেস হয়ে যায়, কেস টু। কেস টু মানে কি? আমাদেরকে যে অবজেক্ট যেটা আছে, মাছ আমাদেরকে দেখতে চাইছে, অবজেক্ট রেয়ারার মিডিয়ামে আছে, রেয়ারার মিডিয়াম, অবজেক্ট রেয়ারার মিডিয়ামে আছে, আর অবজারভার যেটা আছে সে কোথায় আছে? আমাদের ডেন্সার মিডিয়ামে আছে। আচ্ছা, অবজারভার ডেন্সার মিডিয়ামে আছে, তাহলে কেসটা কি হবে? তাহলে আমাদের সেম একটা ছবি এঁকে নেওয়া যায়। এই যে ফিশ ট্যাঙ্ক করে দিলাম, ধরো সাপোজ এখানে আমাদের মাছটা আছে। এবার দেখো একটা আমাদের কি হবে? নর্মাল লাইট, ধরো এখানে আমি অবজারভার, পাখি বলতে পারো বা মাছ বলতে পারো। তাহলে একটা লাইট ডাইরেক্ট নর্মালভাবে আসলো, নর্মালভাবে আসলে কি হবে? নর্মালভাবে আসলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ জিরো, তাহলে কি হবে? কোনো রিফ্লেকশন ছাড়া উপরে চলে গেল। সেকেন্ড ক্ষেত্রে দেখো, সেকেন্ড হচ্ছে এখান থেকে আমাদের লাইটটা আসলো। এবার দেখো লাইট কোথা থেকে আসছে? লাইট কোথা থেকে আসছে? লাইটটা আসছে আমাদের, এক সেকেন্ড, লাইট কোথা থেকে আসছে? লাইট আসছে রেয়ারার মিডিয়াম থেকে। তাহলে রেয়ারার মিডিয়াম থেকে লাইট কোথায় যাচ্ছে? কোথায় লাইট যাচ্ছে? ডেন্সার মিডিয়ামে। তো যদি রেয়ারার মিডিয়াম থেকে লাইট ডেন্সার মিডিয়ামে যায়, তাহলে লাইটটা কীরকমভাবে যাবে? লাইটটা কী হবে? লাইটটা বলো। লাইটটা নর্মালের দিকে সরে আসবে। নর্মালের দিকে যদি সরে আসে, লাইট এরকমভাবে নর্মালের দিকে সরে যদি আসে, তাহলে তাহলে মনে হবে না অবজেক্টটা অনেক দূরে তৈরি হচ্ছে? মনে হবে না অবজেক্টটা অনেক দূরে তৈরি হচ্ছে, যে ইমেজ যেটা তৈরি হচ্ছে সেটা অনেকটা দূরে তৈরি হচ্ছে? তাহলে
রিয়েল যে ডেপথ সেটা যদি ডি ধরি, আর এখানে যে ইমেজ ডিস্টেন্সটা দেখো অনেকটা দূরে তৈরি হচ্ছে, এটা ডি প্রাইমে তৈরি হচ্ছে, অনেকটা দূরে তৈরি হচ্ছে। তাহলে এখানে অ্যাপারেন্ট ডেপথ যেটা আছে সেটা হচ্ছে রিয়েল ডেপথের থেকে অনেক বড়। তাহলে আমি লিখতে পারি যে অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু মিউ ইন্টু রিয়েল ডেপথ। ঠিক আছে, তাহলে দুটো কেস তুমি জানলে। একটা কেস হচ্ছে যে অবজেক্ট ডেন্সার মিডিয়ামে আছে, আর হচ্ছে অবজারভার রেয়ার মিডিয়ামে। সহজভাবে মনে রাখো, যদি তুমি মাছ ধরতে যাও, তুমি মাছকে দেখতে চাইছো, তার মানে কি মাছটা কোথায় আছে? মাছটা ডেন্সার মিডিয়ামে আছে, তুমি রেয়ার মিডিয়ামে আছে। তাহলে কি হবে? তাহলে যেটা অ্যাপারেন্ট ডেপথ হবে সেটা রিয়েল ডেপথে অনেক কম হবে। তাহলে শিফট কি হবে? শিফট হবে ডি মাইনাস ডি প্রাইম। ডি প্রাইমটা কি? ডি প্রাইমটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। তো অ্যাপারেন্ট ডেপথ কি? রিয়েল ডেপথ বাই ইউ। এবার যদি ধরো মাছ তোমাকে দেখতে চাইছে, তাহলে কি হবে? মাছ তোমাকে অনেকটা উঁচুতে দেখবে বলেই তো মাছটা খেতে যাবে। খেতে গেলেই তো তুমি মাছটা ধরে টেনে নেবে, যে তুমি মাছটা পাবে না। তুমি মাছ ধরতে গেছো, তুমি ভাবছো মাছটা কোথায় আছে? মাছটা আগে আছে, কিন্তু মাছটা অ্যাকচুয়ালি কোথায় আছে? মাছটা তুমি নিচে আছে। আবার মাছ ভাবছে তুমি অনেক দূরে আছো, কিন্তু তুমি কোথায় আছো? তুমি অ্যাকচুয়ালি কাছেই আছো। যাই হোক, এই কনসেপ্ট নিয়ে তোমাদেরকে অনেক কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি, সেটা হচ্ছে গ্লাস স্ল্যাবেরই প্রবলেম। ধরো একটা গ্লাস স্ল্যাব দেওয়া আছে। এবার ধরো কোশ্চেন তোমাকে বলে দিল একটা গ্লাস স্ল্যাবের থেকে তুমি দুদিক থেকেই দেখছো। এবার একদিক থেকে তুমি ধরো দেখছো, সেখান থেকে কত দূর দেখলে? এই মিডিলে একটা হচ্ছে ওয়াটারের পানির একটা বিন্দু দেওয়া আছে। এখান থেকে তুমি যখন দেখছো সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার দূরে দেখছো। তুমি অপোজিট থেকে যখন দেখছো তখন হচ্ছে তুমি 2 সেন্টিমিটার দূরে দেখছো। এবার তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হলো টোটাল থিকনেস অফ গ্লাস স্ল্যাব। এই ধরনের কোশ্চেন তোমাকে অনেকটা পাবে। এবার দেখো, তো যখন তুমি এদিক থেকে দেখছো অবজেক্টটা, যে ওয়াটারের যে বিন্দুটা সেটা অনেকটা দূরে আছে, ওটা রিয়েল ডেপথ। যদি রিয়েল ডেপথ ধরে নিই, আমি এটাকে আমি ধরলাম যে রিয়েল ডেপথ। এটা আমি ধরে নিচ্ছি রিয়েল ডেপথ, সেটাকে আমি ধরে নিলাম এক্সটা হচ্ছে আমাদের রিয়েল ডেপথ। এবার দেখো, তাহলে তুমি অ্যাপারেন্ট ডেপথ দেখছো। অ্যাপারেন্ট ডেপথ দেখা মানে কি? ডি প্রাইম ইকুয়ালস টু ডি বাই মিউ। কেন আমি ডি প্রাইম ইকুয়ালস টু ডি বাই মিউ ফর্মুলাটা লাগাচ্ছি? কারণ কোথায় আছো তুমি? তুমি আছো রেয়ার মিডিয়ামে। যে অবজেক্ট আছে সেটা কোথায় আছে? ডেন্সার মিডিয়ামে। এটা গ্লাস স্ল্যাবের ডেন্সার মিডিয়াম। তাহলে ডি প্রাইম ইকুয়ালস টু ডি বাই মিউ। তাহলে ডি প্রাইম আমি কত সেন্টিমিটার দূরে দেখছি? আমি দেখছি 5 সেন্টিমিটার দূরে। ডি মানে রিয়েল ডেপথ আমি কত ধরলাম? এক্স বাই মিউ। গ্লাস স্ল্যাবের মিউ ধরো বলে দিয়েছে কোশ্চেনেই, তোমাদেরকে গ্লাস স্ল্যাবের মিউ বলে দেবে। গ্লাস স্ল্যাবের মিউ হচ্ছে 1.5। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 5 ইন্টু 1.5। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে আমাদের 7.5 সেন্টিমিটার। সেম কোশ্চেন তুমি এদিকে যদি দেখো, তাহলে তুমি ধরো যে রিয়েল ডেপথ যদি আমি এখানে ধরে নিলাম, সে রিয়েল ডেপথ হচ্ছে আমাদের কত? ওয়াই। তাহলে রিয়েল ডেপথ যদি ওয়াই হয়, তাহলে আমি ধরতে পারবো ডি প্রাইম ইকুয়ালস টু ডি বাই মিউ। তাহলে ডি প্রাইম এখানে আমি কত সেন্টিমিটার দূরে দেখছি? 2 সেন্টিমিটার। 2 ইকুয়ালস টু ওয়াই বাই 1.5। তো এখান থেকে আমি কি পাচ্ছি? ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 1.5। তো ওয়াই ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। তাহলে টোটাল থিকনেস কত হবে? টোটাল থিকনেস ইকুয়ালস টু কত হবে? 7.5 প্লাস 3। তাহলে ইকুয়ালস টু কত হবে? 10.5 সেন্টিমিটার। এই সেম কোশ্চেনটা তুমি অন্যভাবে যদি সহজভাবে তুমি করতে চাও, সহজভাবে মানে ওয়ান লাইনার যদি তুমি করতে চাও, তাহলে কেমনভাবে করবে? ধরো এটা হচ্ছে আমাদের গ্লাস স্ল্যাব।
এর প্রথমের ক্ষেত্রে কত সেন্টিমিটার আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম আমি 5 সেন্টিমিটার দূরে দেখতে পাচ্ছে। আর এদিক থেকে আমরা কত সেন্টিমিটার দূরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে দেখতে পাচ্ছি। এখানে ধরো ওয়াটারটা আছে, এদিক থেকে দেখছে, এদিক থেকে দেখছে। তাহলে অ্যাপারেন্ট এই যে 5 সেন্টিমিটার যেটা বলছি, এই যে 5 সেন্টিমিটার বলছি, এই যে 2 সেন্টিমিটার বলছি, এটা আমাদের কি অ্যাপারেন্ট ডেপ্থ। তাহলে আমি লিখতে পারি যে টোটাল অ্যাপারেন্ট ডেপ্থ, এডি মানে অ্যাপারেন্ট ডেপ্থ, টোটাল অ্যাপারেন্ট ডেপ্থ কত হবে 5 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার, তাহলে ইকুয়ালস টু কত হবে 7 সেন্টিমিটার। এইবার আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি টোটাল রিয়েল ডেপ্থ কত বের করতে হবে, রিয়েল ডেপ্থ কত আমাদের বের করতে হবে। তো রিয়েল ডেপ্থের যদি আমি ফর্মুলা যাই, মিউ ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা, মিউ ইকুয়ালস টু রিয়েল ডেপ্থ বাই অ্যাপারেন্ট ডেপ্থ। রিয়েল ডেপ্থ ইকুয়ালস টু কী হবে, রিয়েল ডেপ্থ ইকুয়ালস টু কী হবে মিউ ইন্টু অ্যাপারেন্ট ডেপ্থ। তাহলে মিউ ইন্টু অ্যাপারেন্ট ডেপ্থের জায়গায় আমি কত লিখে দেবো 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার করলে কত হবে 10.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এই ধরনের পরীক্ষায় কোশ্চেন থাকবে যে রিয়েল ডেপ্থ অ্যাপারেন্ট ডেপ্থের কনসেপ্ট থাকবে। তোমরা ভালো করে এই টপিকটা আলোচনা করবে, দেখবে, এবং এই টপিক থেকে বহুত কোশ্চেন আছে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।